রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি যেমন নিশ্চিত করে জনগণের অধিকার, উন্নয়ন, ন্যায় বিচার, তেমনি এর উপর ভর করেই চলে অনাচার, দুর্নীতি, লুটপাট। এর এপিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমি চৌধুরী। রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে আমার সাথে আছেন দুজন অতিথি। আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং আছেন সাবেক সচিব রাজনৈতিক বিশ্লেষক আবু আলম শহীদ খান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে। আমি নানান রকম গুঞ্জন, গুজব, নানান রকম কথাবার্তা বাজারে আছে। আপনাদের দুজনের কাছ থেকে একটা বিশ্লেষণ দিয়ে শুরু করতে চাই। জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছ থেকে শুরু করি, এরপরে আনিস আলমগীর একই প্রশ্ন নিয়ে আপনার কাছেও আসবো। যে যেমন কিছুদিন আগে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হলো দূতাবাসগুলো থেকে, তখন শোনা গেল শুধু রাষ্ট্রপতির ছবি না, রাষ্ট্রপতিকেও সরিয়ে ফেলা হবে এবং রাষ্ট্রপতির নামও একটা প্রস্তাবনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ঘুরছে, সেটাও আমরা জানতে পারছি। তারপরে জানলাম যে শোনা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার থাকবে না, এটা ভেঙে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যার প্রধান উপদেষ্টা থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরকম কথাও বাজারে শোনা যাচ্ছে। আর আগে তো বিএনপি শুনতে পেত ১/১১ পদধ্বনি, যেটি পরের দিকে শুনতে পাচ্ছেন মাহফুজ আলম, নাহিদ ইসলাম, তারাও আসলে এটির কথা বলছেন। এই যে নানান রকম কিছু শোনা যাচ্ছে, এগুলো কি শুধু গুঞ্জন, গুজব বা বাজারে ছড়িয়ে পড়া কথাবার্তা, নাকি পেছনে বা ভেতরে পর্দার আড়ালে আরো কিছু হচ্ছে? জনাব শহীদ খান। ধন্যবাদ আপনাকে। পর্দার আড়ালে কিছু ঘটলে তো সাধারণ মানুষ দেখতে পায় না, মানে ওই পিঠে যে অন্ধকারটা আছে আমরা দেখতে পাচ্ছি না হয়তো। আর আপনি যে সব বিষয়ের কথা বলেন সেগুলো তো সামনে এসেছে। হঠাৎ করে আমাদের দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়ার একটা খবর বেরোলো, এবং এটা কোনো সরকারি ঘোষণা না বা কোনো গভর্নমেন্ট অর্ডার ইস্যু করা হয়নি। এটা নাকি টেলিফোনে কেউ কাউকে বললেন, কোথাও কেউ একজন ছবি দেখেছিলেন, তার খুব উষ্মা হয়েছিল, তিনি এসে বলেছেন। পরে দেখা গেল যে ওই উপদেষ্টা মহোদয় বললেন, না আমি এরকম কথা তো বলিনি, এবং ক্যাবিনেট থেকেও কোনো সিদ্ধান্ত আসেনি, উপদেষ্টা পরিষদ থেকেও কোনো সিদ্ধান্ত আসেনি, এবং রাষ্ট্রপতির ছবি টাঙানোর ব্যাপারে আমি অনেক খোঁজাখুঁজি করেও কোনো নির্দেশনা দেখতে পাইনি। হয়তো কোনো একটা নির্দেশনা ছিল কোনো একটা সময়, এবং তারপরে এখন ছবি নামানো হলো। এবং ছবি নামানোর সাথে যে গুজবটা ডালাপালা মেললো, এটা হলো যে ওই 15ই আগস্টের আশেপাশে এই ছবি নামানোর কথাবার্তা আমরা শুনলাম, এবং তারপরে রাষ্ট্রপতিকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া বা তাকে সরিয়ে দিতে হবে, এই জিনিসগুলো তো আমরা অনেকদিন ধরে দেখছি, এবং এক পর্যায়ে তো রাষ্ট্রপতির আমাদের যে বঙ্গভবন আছে সেই ভবনের দিকে আমাদের ছাত্র নেতৃবৃন্দ বা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা আরো কেউ কেউ অনেকে একজোট হয়ে সেই ভবন পর্যন্ত গিয়েছিলেন। তো সেখান থেকে তাদেরকে পরে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী বুঝিয়ে টুজিয়ে অথবা একটু অল্প বিস্তর ছোটখাটো বল প্রয়োগ করে তাদেরকে সরিয়ে দিয়েছিল। এরপরে সেটার ব্যাপারে আর কোনো কথাবার্তা শোনা যায়নি, কিন্তু ছবি নামানোকে কেন্দ্র করে কথাবার্তা শোনা গেছে। তো এখন এরপরে আমরা তো এখনো কিছু দেখি নাই, এবং এটা তো বাজারে চাউর আছে যে শাহাবুদ্দিন সাহেবকে যে কোনো সময়ে সরিয়ে ফেলা হবে, সরিয়ে ফেলার চেষ্টা হচ্ছে। এরকম বাজারে এরকম গুঞ্জনও আছে যে ওয়াকার সাহেবকে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এরকম ফাইল রেডি হয়েছিল, ফাইল গিয়েছিল, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাথে সিগনেচার করেন নেই, তারপর 3 বাহিনী প্রধান দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে, বাট আমরা কিন্তু এগুলোর কোনো অফিসিয়াল ভার্সন কখনোই পাইনি। এবং কি দেখা করেন, কি আলাপ করেন, এসব তো আর অনেক কিছুই তো আলাপটা করে নিজেদের মধ্যে, এবং অনেক আলাপই হয়তো জনগণ জানে না, জনগণকে জানানো হয় না, এবং জানানোর কোনো সংস্কৃতি আমরা গড়ে তুলিনি। পৃথিবীর দেশে দেশে এরকম সংস্কৃতি আছে, সব আলাপ আলোচনাই জনগণ জানতে পারে এরকম না। খুব একেবারে খুব গণতান্ত্রিক দেশেও অনেক আলাপ আলোচনা, যারা নিজেদের মধ্যে যেসব আলোচনা হয়, সিকিউরিটি ইস্যুস থাকে, অনেক সেন্সিটিভ পলিটিক্যাল ইস্যুস থাকে, জিও পলিটিক্যাল ইস্যুস থাকে, সেগুলো নিজেদের মধ্যে থাকে। আমেরিকা একটা ভালো জিনিস আছে যে 20 বছর 30 বছর পরে তারা এগুলো আবার মুক্ত করে দেন, তখন তো মানে নেক্সট জেনারেশন এসব খবর টবর জানতে পারে। 1/11 পদধ্বনি শুনেছেন, আগে বিএনপি শুনতো কিনা জানি না, বাট এটা তো একবারে আমাদের প্রায় বলতেন না 1/11 বিরাজনীতিকরণ, এই বিষয়গুলো বলতেন। বিরাজনীতিকরণ এটা তো আছে, এটা বাংলাদেশে 1/11 হয়েছিল, বিরাজনীতিকরণের চেষ্টা হয়েছিল এবং বিরাজনীতিকরণের চেষ্টা আছে। ওটা কোনো গুঞ্জনের মধ্যে আমি ফেলি না। বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ চেষ্টা, প্রক্রিয়া বা একটা ডিজাইন, মেডিকুলার ডিজাইন বা প্ল্যানিং কিন্তু একটা আছে। যে বিরাজনীতিকরণ মানে রাজনীতিবিদদের উপরে তো আমরা অধিকাংশ মানুষ হয়তো খুশি না, আমাদের অনেক তাদের প্রতি অনেক অভিযোগ আছে, এবং এই অভিযোগের সুযোগেই
কেউ কেউ চেষ্টা করেন যে বিরাজনীতিকরণ খুব একটা ভালো প্রক্রিয়া, এবং তারা তো কোনো নির্বাচন ফেস করতে চান না, এবং তারা এখন যেভাবে আছেন বা বিরাজনীতিকরণ হলে যে সুবিধাটা হবে, এই আমাদের এনজিও যারা করেন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রাজনীতি করেন না, বা আপনাদের মতো যারা বিদেশে থাকেন সাংবাদিক বা অন্য পেশার মানুষ, তারা এসে তাদের মতো করে দেশ চালানোর চেষ্টা করতে পারবে, এবং এটা খুব ভালো যে আপনাকে কোনো নির্বাচন ফেস করতে হবে না, আপনি দেশের হর্তাকর্তা দ্বন্দ্ব বিধাতা হয়ে যাবেন আর কি। হ্যাঁ, তো এইটা অনেকে চান, এটা চাওয়ার লোকও বাংলাদেশে আছে, এটা একটা প্রক্রিয়া, এবং এটাতে কিছু কিছু সমর্থন যে নাই এটা বলা যাবে না। তো আরেকটা জিনিস হলো যে একাগ্রের পদ্ধতি বিষয়টা তো আমরা শুনলাম আমাদের একজন উপদেষ্টার কাছ থেকে, সেটা একটা ইম্পর্টেন্ট যে আমাদের একজন উপদেষ্টা, ইনি উপদেষ্টা পরিষদে আছেন, এবং যাকে ডক্টর ইউনূস সাহেব আপনাদের নগরে যে ওই সময় আমেরিকাতে যে পরিচয় করে দিয়েছিলেন যে উনি হচ্ছে মাস্টার মাইন্ড। তো যখন একজন মাস্টার মাইন্ডের কাছ থেকে আমরা এটা শুনি, তখন তো একাগ্রের পদধ্বনি নিয়ে একটা চিন্তা ভাবনা জাগে যে আসলে কোনো পদধ্বনি আছে কিনা। তো এইসব এখনো গুঞ্জন আছে, গুজব আছে, কতটা সত্যি এটা আমরা জানি না, বাট অনেক কিছু আলাপ আলোচনা চলছে। জি, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। কি নিয়ে কথা বললো, যে গুঞ্জন নিয়ে? এই যে হ্যাঁ, বলছিলাম যে একই প্রশ্ন আপনার কাছেও আসবো। রাষ্ট্রপতিকে সরানো হবে, কখনো শোনা যাচ্ছে সেনাপ্রধানকেও সরিয়ে ফেলা হবে। এই যে বিষয়গুলো চলছে, কে রাষ্ট্রপতি হতে পারেন সেরকম প্রস্তাবনাও আসছে, তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন সেই কথাগুলোও আসছে। আমি আসলে এটাই জিজ্ঞাসা করছিলাম যে এই গুঞ্জনগুলোর কোনো বাস্তবতা আছে বলে আপনারা জানতে পারেন কিনা, শুনতে পারেন কিনা কোথাও থেকে? আমি শুনিনি, আমিও ওই যে গুঞ্জনের মতোই শুনছি। আমি যেটুকু শুনেছিলাম যে এই যে মাহমুদুর রহমানকে হ্যাঁ, রাষ্ট্রপতি বানাবে। হ্যাঁ, মাহমুদুর রহমান অনেক যোগ্য ব্যক্তি, এখন অবহেলিত অবস্থায় আছে, এই অবস্থায় চুপ্পু কেন রাষ্ট্রপতি থাকবে, এই জাতীয় কথাবার্তা শুনছি। মাহমুদুর রহমানকে যারা পীর মানে তারা বিদেশ থেকে খুব আকুতি করছে, মাহমুদ ভাই কিভাবে পড়ে আছে, মাহমুদ ভাইকে কি দিয়েছে, আমাদেরকে কি দিয়েছে, দেখো এই সরকার কি দিয়েছে, ইনুস সরকার, আরো কি বিশ্রী বিশ্রী ভাষায় গালাগালি। এগুলো যদি বাংলাদেশে বসে আমরা করতাম, ইনুস সরকারের লোকেরা তো আমাদের মতো বাড়ি করে থাকতে দিত না। মানে ওনাকে গালাগালি করে যে সমস্ত কথাবার্তা বলতেছিল, তো আমি আমার আমার কাছে মনে হয় এগুলো ওদের স্বপ্নের মধ্যেই দেখে আর কি ওরা, যে অমুকের বাদ দিয়ে তমুকের বানাবে। এখন এটুকু তো চিন্তা করে না যে একজন রাষ্ট্রপতিকে যদি এখন সরাতে হয় আবার একটা গ্যাঞ্জাম লাগবে, এবং ওই রাষ্ট্রপতির অধীনে সবাই যে রাজি হবে ইলেকশন করতে, সবাই যে ওই রাষ্ট্রপতিকে মানে, সেটাও তো হবে না। তো এই রাষ্ট্রপতি সরানোর গুঞ্জন তো পুরো 1 বছর থেকে শুনে আসছি। এবং রাষ্ট্রপতি আহ এইটুকু আরেক কোথায় জানি দেখলাম, রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসা নিতে যেতে চেয়েছিলেন, সেটাও বললো যে না, চিকিৎসা নিতে যেতে পারবে না এখন, কারণ রাষ্ট্রপতির অবর্তমানে যিনি রাষ্ট্রপতি হন স্পিকার, স্পিকার পদত্যাগ করেছেন, এবং ডেপুটি স্পিকার জেলে আছে। তাহলে এখানে একটা শূন্যতা তৈরি হবে, এই শূন্যতা তাহলে কিভাবে পূরণ হবে, এই সমস্ত গল্পবাজি বহুদিন থেকে চলছে। সেনাপ্রধানকেও ও, পরিবর্তনের যে কথাটা বললেন সেটাও তো সেই শুরু থেকেই আসছে। সেনাপ্রধানকে অকথ্য ভাষায় গালাগালি করে কন্টেন্ট তৈরি করে যারা করছে, আমি তো বহুদিন আগে বলেছিলাম যে এই রাষ্ট্র একজন সেনাপ্রধানকে যেভাবে অপমান করছে, কথা বলছে যে চারিদিক থেকে, সেটা নিয়ে কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই। এবং সেনাবাহিনীকে কি নিজেরাই নিতে হবে নি তাদের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলে, এত এত স্পর্ধা নিয়ে যেগুলো আমরা শুনি, যে ঘিলু নাই এদের। আর সেনাপ্রধানকে যে সমস্ত ভাষায় কথা বলছে এগুলো তো আমি মুখে উচ্চারণও করতে পারবো না, এগুলো গালাগালি করে যেভাবে আহ, বিদেশে বসা পীরেরা করে। এটা তো রাষ্ট্রের কি দরকার ছিল? রাষ্ট্রের দরকার ছিল যে সেনাপ্রধানকে প্রটেক্ট করা, সেনা সেনাপ্রধানকে এইভাবে এই যে গালাগালি হচ্ছে সেগুলোর মধ্যে ব্যবস্থা নেওয়া, কিন্তু আমরা দেখলাম যে কোনো ব্যবস্থা নেয় নাই। এবং আরো আশ্চর্য হলাম যে সেনাপ্রধান নিজেই কাল বা পরশু যেই সমাবেশ হলো তাদের অফিসারদের মধ্যে পরশু, যে সেখানে যে উনি বললেন যে এরা ছোট, এরা আহ ভুল করতে পারে, পরবর্তীতে উপলব্ধি করে, কিন্তু দেশে বিদেশে বসে রয়েছে যে ওগুলো তো ছোট না, ওগুলো তো জোনা জোনা লোকজন, এক একজন চুল পাকা লোকজন। তো তাদের বিরুদ্ধে কেন কোনো কথা বলে না সেনাপ্রধান আমি জানি না। তাদের বিরুদ্ধে একটা লাইন দেখলাম, যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেবেন আমি সেটাও জানি না। কিন্তু এইটুকু আমরা দেখি যে আমাদের কিছু স্বীকৃত প্রতিষ্ঠান, সেনাবাহিনী আমাদের এটা গর্বের জায়গা। সেনাবাহিনীকে নানাভাবে অভিযুক্ত করা যায়। প্রথমত এদেশের দুইজন মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট যে ফিগার,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই দুইজনকে কিন্তু হত্যা করছে কিন্তু সেনাবাহিনীর লোকেরাই। এবং আমাদের এখানে যত রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সে 90 বলেন, 75 বলেন, 81 বলেন, সবগুলো কিন্তু সেনাবাহিনী করেছে। এবং এই যে 2024-এর, এটাও কিন্তু সেনাবাহিনীর অবদান। সেনাবাহিনী এখানে প্রধান ভূমিকা রেখেছে। যতই বলুক যে অগাস্টের আন্দোলন, সেটা আন্দোলন অবশ্যই আছে, কিন্তু চূড়ান্ত ভাবে এই রূপ দিয়েছে সেনাবাহিনী। তো সেনাবাহিনীর বিরুদ্ধে যেমন একটা অভিযোগ আছে, তেমনি জাতির দুর্যোগে সেনাবাহিনী যে এগিয়ে এসে হাল ধরেছে সেটাও আছে। তাদেরকে মাথায় ঘিলু নেই এই সমস্ত কথা বলেও লোকজন আজকাল পাল পেয়ে যাচ্ছে। সেনা সদর সদরের প্রতিটা ইট খুলে নিয়ে আসবে এরকম হুমকি দিয়েও কিন্তু লোকজন বেঁচে যাচ্ছে। ডিজিএফআই কে অস্তিত্ব কেড়ে নেওয়ার জন্য যে সমস্ত কথা বলছে তাতেও বেঁচে আছে। সো গুজব কোনটা আর কোনটা বাস্তব, এটা কিন্তু ডক্টর ইউনূস সরকার পরিষ্কার করছে না। ডক্টর ইউনূস সরকার এমন এক অবস্থানে আছে, কোনো এদিকও না ওইদিকও না। ডক্টর ইউনূস সরকারের আমলে শুধু দেখি যে যারা কথা বলে, বিরোধিতা করছে, ভিন্ন মতের মানুষ, তাদেরকে দমন করার জন্য খুব উঠে পড়ে লেগে থাকে, তাদেরকে জেলে দেওয়ার জন্য মানে নানাভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয় যে এদেরকে জেলে দেন না কেন। কিন্তু যারা এই সমস্ত কথা বলে, এবং ওনার ওনার ইয়ের মধ্যে থেকেই আবু আলম ভাই তো এটার উদাহরণই দিলেন যে ওনার উপদেষ্টা পরিষদে থেকেই বলতেছে 111-এর শব্দ শোনা যায়। তো তার মানে কি বাকিরা কি বলবে? তো আর বাকি যারা যখন গুজব গুঞ্জন বলে, সেই 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 ক্ষেত্রে আর সরকার কি ব্যবস্থা নেবে? সরকার তো কোনো বিষয়ে আমি দেখি না যে তড়িৎ কোনো অ্যাকশন নেই। সরকার তো এগুলোতে ছেড়ে দিয়ে রাখছে, যে যা ইচ্ছা বলতে পারতেছে। এবং বলবেন যে আপনারাও তো বলতেছেন, আমরাও বলতেছি, আমরা তো সরকারের সমালোচনা করছি। সরকার কেন অ্যাক্টিভ হচ্ছে না? সরকার কেন এই ধরনের অ্যানার্কি গুলোকে বলতে দিচ্ছে, করতে দিচ্ছে? তো আমাদের বলা আর ওই বলা তো পার্থক্য আছে। আমরা কি কোনোদিন সরকারকে নগ্ন ভাষায় আক্রমণ করেছি? আমরা কি কোনো সেনা প্রধানকে আক্রমণ করেছি? সেনাবাহিনীকে আক্রমণ করেছি? আমরা তো তা করছি না। আমরা সরকারের দৈনন্দিন কার্যক্রম, সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল, প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে না, সেগুলো সমালোচনা করছি। জি, এবং কালচারাল ফ্যাসিস্টের আখ্যাপে জুতা নিক্ষেপ কর্মসূচি হচ্ছে আপনাদের ছবিতে, সেগুলো একটা বলার প্রেক্ষিতে কিনা আপনার কাছে সেই প্রসঙ্গটিতে আসবো। কিন্তু আপনি যে প্রসঙ্গটি তুললেন খুবই গুরুত্বপূর্ণ। আবু আলম শহীদ খান, আপনার কাছ থেকে একটু জানতে চাই সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য, ঘিলু নাই, এটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। সেনাবাহিনীর যে প্রতিক্রিয়া সেনাপ্রধানের, সেটা নিয়ে জানতে চাই। এবং সেনাপ্রধান বললেন যে, যেটি জনাব আনিস আলমগীরও বলছিলেন, যে তাদের বয়স হয় নাই। তাদের আসলে কি বয়সের সমস্যা, বড় হচ্ছে না, এটা কি তাদের বয়সের সমস্যা বলে আপনি মনে করেন? মানে বড় হয়ে গেলে কি এগুলো ঠিক হয়ে যাবে? তাহলে কবে বড় হবে? অন্যদিকে এই প্রশ্নটা যেমন করতে চাই, অন্যদিকে সেনাবাহিনীর যে প্রতিক্রিয়া, যেটা নিয়ে আনিস আলমগীর বলছে, সেটা নিয়েও আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সেনাবাহিনীর ভূমিকা কি এরকম যে এক গালে চড় মারলে আর এক গাল পেতে দেবে, মহাত্মা গান্ধীর মতো যে ধৈর্য নিয়ে আছি বা আমি উদার, নাকি আসলে করা হবার মতো মানে কাজ? সেনাবাহিনীর কাজটা আসলে কোনটা? সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আপনার প্রতিক্রিয়া। প্রথমত, সেনাবাহিনীর বিরুদ্ধে যে নির্বিচার কথাবার্তা বলা হয়, এই কথাবার্তা অনেক সময় বলা হচ্ছে যে ইট খুলে আনবে, হেডকোয়ার্টার উড়িয়ে দিবে, হিলু নেই, মানে নানান ধরনের কথাবার্তা, এবং কখনো কখনো প্রায় অশ্লীল পর্যায়ে কথাবার্তা বলা হচ্ছে, এবং এগুলো ভিডিও রেকর্ড আছে, এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়, প্রকাশিত হয়। এই যে কথাবার্তা বলার পরে এই ব্যবস্থাটা নেওয়ার কথা তো সরকারের। সেনাবাহিনী তো সরকারের একটা প্রতিষ্ঠান, এবং আমরা সেনাবাহিনীকে নিয়ে গর্ব করি। আনিস আলমগীর তো বললেন যে সেনাবাহিনীর কি ভূমিকা, আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতির সকল সংকটে সেনাবাহিনীর ভূমিকা আছে। আবার সেনাবাহিনীর সমালোচনা আছে, সমালোচনা নাই এমনটা বলা যাবে না। আপনার সমালোচনা করা আর এই যে ইট খুলে নিয়ে আসবে, উড়াই দিবে, ঘিলু নাই, আরো নানান কথা যে বলা হচ্ছে, এগুলো তো বলাটা খুবই অন্যায়, এবং এগুলো তো আমলযোগ্য অপরাধের পর্যায়ে পড়ে। এখন আপনি যেটা চাচ্ছেন যে সেনাবাহিনী কি গান্ধীবাদী, যে এক গালে চট দিলে আরেক গালায় গিয়ে দিয়ে বলে ভাই আরেকটা চট দিয়ে যাও, দুই গালে সমান চট না দিলে আমাদের তো চটটা হজম হবে না, এইরকমটা ভাবার কোনো কারণ নেই। বাট সেনাবাহিনী তো অ্যাজ সাচ তাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে কিভাবে যাবে, তাদের কাছে তো সেই ক্ষমতা নেই। ক্ষমতাটা হলো সরকারের কাছে। যারা এই ধরনের কথাবার্তা বলবেন, সেটা যদি সাইবার অপরাধ হয় বা রাষ্ট্রবিরোধী অপরাধ হয় বা আমাদের আইনে এটা অবশ্যই অপরাধ, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমাদের অনেক আইনে এটা অপরাধ। এই অপরাধ করার জন্য তো তাদের বিরুদ্ধে মামলাটাকে করবে, মামলাটা তো সরকার করবে, পুলিশ করবে, এবং পুলিশকে দিয়ে সরকারি মামলা করাবে এবং তদন্ত করবে, এবং তাদেরকে কি করবে, তাদেরকে গ্রেপ্তার করবে, তাদেরকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে, জাজের কাছে হাজির করবে, তারপর তাদের জেলখানা থাকার কথা, কিন্তু তারা তো নাই।
এখন এই সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, তার একটা সংগঠনের ব্যাপারে যদি আজে বাজে কথা বলে, এবং সেটার কারণে যদি ওই সংগঠনটা, যে সংগঠনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সংগঠন, বাংলাদেশের সেনাবাহিনী, এবং আমরা তো সেনাবাহিনী বলার আগে অবশ্যই কোট আনকোট বলি যে দেশপ্রেমিক সেনাবাহিনী। এখন আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে নানান কথা বলে পার পেয়ে যাবে এবং সরকার চুপচাপ বসে থাকবে, তখন একজন নাগরিক হিসেবে বা যে কোনো মানুষ মনে করতে পারে এগুলো কি উৎসাহিত করা হচ্ছে কিনা। এই অভিযোগ তো করাই যেতে পারে এবং এই আঙ্গুলটা তোলাই যেতে পারে। তো এগুলো তো কোনো জবাব আপনি পাবেন না, এটা আমরা হয়তো তাদেরকে মিটি মিটি হাসতে দেখবো। হ্যাঁ, বলে দিয়েছে। আপনি দেখেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ভিডিও দেখছিলাম যে ও চাঁদা তুলতে গেছিল, আমি ধমক দিয়ে দিয়েছি আর ওরা যাবে না। এইরকম হচ্ছে অবস্থা। এই অবস্থায় আপনি পুলিশের যে সমস্ত কর্মচারী কর্মকর্তা বা পুলিশের কনস্টেবল থেকে শুরু করে কোনো অফিসার যারা যারা নিহত হয়েছেন, তাদের ব্যাপারেও তো একটা তদন্ত করতে হবে। আপনি পুলিশকে দিয়ে তদন্ত না করেন, আপনি জুডিশিয়াল তদন্ত করেন, কিন্তু এটা তো বের করতে হবে যে কারা নিহত হয়েছেন, কিভাবে নিহত হয়েছেন, পরিস্থিতিটা কি ছিল। যে যাদের সন্তান মারা গেছে তারা তো এইটুকু তো দাবি করতে পারে, দাবি করার তো দরকার নেই। তাদের এইটুকু তো অধিকার আছে যে আপনি তাদেরকে জানাবেন যে এই অবস্থা সৃষ্টি হয়েছিল। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 15 তারিখ পর্যন্ত 1400-র কিছু বেশি নিহত হয়েছেন। আমরা এখন যে নিহতের তালিকা পেয়েছি 834 জন সম্ভবত, এবং এটা আরো কিছু বাড়তে পারে। আমি এমনকি আমাদের প্রধান উপদেষ্টার ভাষণে, সর্বশেষ ভাষণে উনি 1000-এর কাছাকাছি নিহত হয়েছে এটা বলেছি। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের যে 1500 নিহতের যে দাবি, এই দাবিটা আসলে কিভাবে এটা প্রমাণ করা তো তাদের কর্তব্য যারা এটা বলেন। কিন্তু তাহলে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যদি আরো কিছু সংখ্যক মানুষ নিহত হয়, আমরা যদি ওখানে 1000-ও ধরে নেই, তাহলে আরো 500 মানুষ বা 450 মানুষ নিহত হয়েছেন। তাদের ব্যাপারটা তো স্বচ্ছ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে হবে, কারা নিহত হলে কি পরিস্থিতিতে নিহত হয়েছেন। এবং একটা তো জিডি হতে হবে, কমপক্ষে একটা এফআইআর হতে হবে, এবং এটা তদন্ত হতে হবে। তো সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল। সেই দায়িত্ব তারা সেনাবাহিনীর ব্যাপারে যারা কথা বলছেন তাদের ব্যাপারে যেমন করছেন না, পুলিশের ব্যাপারেও তারা করছেন না। এবং অন্যান্য আমি আর আমলাদের কথা বলতে চাই না, মানে যারা সিভিল সার্ভেন্ট, ওদের তো আর কিছু নেই, ওরা ডাল নাই তলোয়ার নেই নিধিরাম সর্দার। এখন যাদের কাছে সমস্ত বল আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, তারাই যদি চুপচাপ থাকেন এবং বলেন যে এরা বড় হলে দুঃখ পাবেন, নো, এটা ইয়েস, এটা উনার এই এই কথাটাকে আপনি মহানুভবতা বলতে পারেন, আমি জানি না কিভাবে বলবেন, বাট এটা তো কথা নয়। বাট উনি আর এর বেশি কি বলবেন? উনি একটা দরবারে এই ধরনের কথাবার্তা বলছেন, তাকে হয়তো জিজ্ঞেস করা হয়েছিল, তখন তার রেসপন্সটা এরকম। উনি যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন বা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বললেন, তখন নিশ্চয়ই এইসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন বা করবেন, করে থাকেন, এইটা আমি ধরে নিতে পারি। বাট আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই কারণে মনে হতে পারে যে এইসব ব্যাপারে তারা উৎসাহিত করছেন। তো দেশের সেনাবাহিনীকে আপনি এরকম করে লোকজন কথাবার্তা বলবে বলে আপনি সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করবেন, এটা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী তো অবশ্যই একটা বড় রোল রয়েছে। আবার আমরা বলি যে সেনাবাহিনীকে এত শক্তিশালী করতে হবে যাতে আমরা প্রতিবেশী দেশের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারি। তো খুবই কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? দেশের পুলিশ বাহিনীকে আপনি 5ই আগস্টের পরে যে হামলা হয়েছে তাতে একেবারে 450 থানার বেশি হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অস্ত্র লুট হয়েছে, পুলিশ নিহত হয়েছেন, আগুন দেওয়া হয়েছে, আপনি একটা পুলিশ বাহিনীকে একেবারে সরাসরি পঙ্গু করে ফেলবেন। আপনি সেনাবাহিনীকে দুর্বল করবেন, পুলিশ বাহিনীকে পঙ্গু করবেন, আপনি প্রশাসনকে দুর্বল করে দিবেন, তাহলে দেশটা চলবে কিভাবে? এই কারণে কিন্তু দেশটা ঠিক মতো চলছে না। মানে নির্বাচন, সংলাপ, সংস্কার, বিচার, এগুলোর বাইরে তো দেশটা চলতে হবে। একটা অন্তর্বর্তীকালীন সরকারের ওগুলো যেমন কাজ, প্রায়োরিটি কাজ, কেউ হয়তো মনে করেন বিচারটাই প্রায়োরিটি, কেউ হয়তো মনে করেন সংস্কারটাই প্রায়োরিটি, কেউ হয়তো মনে করেন নির্বাচনটা প্রায়োরিটি। আপনি সিরিয়ালে যাই সাধারণ, আপনি দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটাকে তো আপনার নিয়ন্ত্রণে আনতে হবে, দেশের দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। কালকে আমি ঢাকায় কয়েকটা জায়গায় আমার কাজ ছিল, গিয়েছিলাম। আমি কিন্তু এই মানে এই যে লাইন দেখেছি, মধ্যবিত্ত মানুষের লাইন, যাদের পোশাক আশাক দিয়ে মনে হচ্ছে যে তারা একসময় হয়তো এই লাইনে দাঁড়াতেন না, তারা কিন্তু টিসিবি ট্রাকে খাবারের লাইনে দাঁড়িয়েছেন। এবং দেশের যে খাদ্য মূল্য, এতে আমাদের মানুষরা খুব কষ্ট পাচ্ছে। এবং এটা তো আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট স্বীকার করেছে যে 30 লক্ষের বেশি মানুষ বেকার হয়ে গেছেন, এবং আরো মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছেন, উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে, নিম্ন মধ্যবিত্ত দরিদ্র হয়ে গেছে। তো চারিদিক দিয়ে যখন আপনি তাকাবেন, তখন কিন্তু গত 1 বছরে এই যে আমাদের যে সরকার, নোবেল লরেটের নেতৃত্বে যে সরকার, এই সরকারের যে গুঞ্জন গুজব, এগুলো তো আছে। পাশাপাশি দেশ পরিচালনার ব্যাপারে তাদের
একেবারে সীমাবদ্ধতা, হুম। যদি ব্যর্থতা নাও বলি, মানে আমি যদি একটা নন পার্লামেন্টারিয়ান শব্দ ব্যবহার নাও করি, তাহলে বলতে হবে যে তাদের সীমাবদ্ধতা দিন দিন প্রকট হচ্ছে জি, এবং তারা তার কোথাও মধ্যেই কোনো তারা এখন ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচনের কথা বলছে যেটা নিয়ে এত ভালোভাবে এত পরিষ্কার করে বলা হচ্ছে, তারপরেও বিষয়টা নিয়ে সন্দেহ হবে তো, যদি কিন্তু তবে নানান রকম শব্দ আছে তার মধ্যে। সেই সীমাবদ্ধতা নির্বাচনের মধ্যে কাটবে কিনা সেটি নিয়েও আমি আপনার কাছে জানতে চাইবো। তবে একটু এটি আনিস আলমগীর ওই বিষয়টি আরেকটু শুনি, যে ঘিলু নেই যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর এপিএসএ করে নিরাপদে তাদের ফিরতে হয় গোপালগঞ্জ বা অন্যান্য জায়গায়ও তারা নিরাপত্তা আসলে তাদের কাছ থেকে পাচ্ছে। আহ, এখন এটি আমি আপনার কাছেও জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে তারা আসলে বড়, তাদের বয়সের সমস্যা, তারা বড় হবে কবে? আর আমি দেখছিলাম যিনি এই বক্তব্যটি ঘিলুনে যে বক্তব্যটি করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি তার ফেসবুকে লিখছেন আলোচনা চলুক। এই যে ঘিলু নেই বলে তিনি মন্তব্য করেছেন, সেটি নিয়ে সঞ্চালক প্রশ্ন করছেন এনসিপির একজন নেতাকে, তিনি এই প্রসঙ্গে উত্তর দিচ্ছেন, বা সেনাবাহিনীর সেনাপ্রধান কি বলেছেন সেটি বলেছেন, সেটি প্রসঙ্গে তিনি আবার পাল্টা বলছেন। এই যে আলোচনা, তিনি লিখছেন আলোচনা চলুক। এই একটা একটা টক শো রেফার করে দিয়ে বলছেন আলোচনা চলুক। এটা নিয়ে আলোচনা চললে তাদের কি লাভ হচ্ছে, কি মনে হয়? আমি জানি না তাদের কি লাভ হচ্ছে, কারণ সেনাবাহিনীতে পরীক্ষা দিয়ে পাশ করা কিন্তু এত ইজি তো না। একটা পরীক্ষা দিয়ে পাশ করে সেনাবাহিনীর সদস্য হতে এবং কম্পিটিটিভ পরীক্ষা, এবং এত সহজও না সেটা। যে কেউ চাইলেও সেনাবাহিনী হয়ে যেতে, ভর্তি হয়ে যেতে পারবে। তাদের কি ঘিলু নেই বলে যদি আপনি আবার বলেন যে ন্যূনতম অনুশোচনা নাই, এই সমস্ত মানে বাকওয়াজ কথা বলে, আবার বললেন আলোচনা চলুক। এবং আমি জানি না, নাসিরউদ্দিন পাটোয়ারি তার দলটাকে খুব বিতর্কিত করে ফেলছে তার নানা মন্তব্য দিয়ে। শুধু যে এটা মন্তব্য তা না, তার তো প্রত্যেকটা বক্তব্যই মানে বিতর্ক দিয়ে সৃষ্টি করে। এবং উনি কি বিতর্কিত থাকতে চান কিনা সেটাও আমরা জানি না। ব্যক্তিগতভাবে আমার তাকে রিড করা হয়নি, তার সাথে পরিচয়ও নেই আমার। আমি দেখেছি যে এর আগে উনি বললেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, মানে ওহিদ নাজিলের মতো। ইলেকশন ইলেকশন কমিশনার নাসির আমাকে একজন কোয়েশ্চেন করছিল যে এটা নিয়ে, আমি বলছি, কোন নাসির? এটা কি চিফ ইলেকশন কমিশনার? তো চিফ ইলেকশন কমিশনার নাসির বললে না হয় এটা একটা নেওয়া যেত। এখন যে কেউ কোনো এক নাসির বলে দিল সেটা হয়ে যাবে, কিংবা সে তো এমন একটা লোক, সে ওই দলের জেনারেল সেক্রেটারিও না। এবং তার বিরুদ্ধে আমি জানি না দলগতভাবে তারা তাকে সতর্ক করে কিনা যে এই ধরনের মন্তব্যগুলো তাদের দলের ঘাড়ে নিতে হয়। দল এটা নিয়ে আহ কথা বলা মানে হচ্ছে সময় নষ্ট করা, দলের ইমেজ নষ্ট হওয়া। এবং এই দলে যে অনেক সম্ভাবনাময় তরুণ আছে এবং অনেক ভালো কথা বলে, তাদের কথাগুলোকে ফালতু করে দেওয়া। এই যে যারা চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায়, এই চাঁদাবাজদের অভিযোগ এমন তাদের উপরে আসতেছে, ভালো ভালো ছেলে যেগুলো আমি দেখি, আমার সাথে কথা হয়, তো তাদের বিরুদ্ধে যেগুলো আসতেছে, এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে দলটাকে পাগলের দল হিসাবে প্রমাণ করে দিচ্ছে এরা কয়েকজন। তো সেনাবাহিনী কি, এটা তো কোনোভাবে সমর্থন করা যায় না। এটা সেনাবাহিনী নিজেরা কি করবে না করবে আমি জানি না। অদূর ভবিষ্যতে কি এগুলা কি লিপিবদ্ধ হচ্ছে কিনা, যে একটা যে লাইনটা পেলাম যথাসময় ব্যবস্থা হবে, ওই সময়ের জন্য তারা অপেক্ষা করছে কিনা। এখন তো সবকিছু উন্মুক্ত। এই সরকারের পেয়ারের লোকদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করে তো কোনো ফল পাচ্ছে না। আপনার দুর্নীতির অভিযোগ একের পর এক উঠতেছে, কোনো ফল তো পাওয়া যাচ্ছে না। হুম। সজীব আসিফ মাহমুদ, যে তার বিরুদ্ধে তো তার বাবার দুর্নীতি, তার দুর্নীতি, এত দুর্নীতি, তার এপিএস দের দুর্নীতি, এত দুর্নীতির পরও আপনি কি দেখেছেন তাকে সরকার কোনো একটা কথা বলেছে? তার মানে এগুলো বলে তো লাভ নাই। ভেরি রিসেন্টলি, এই যে দু একদিনের মধ্যে আমার একটা টক শোতে আমি আজাদ মজুমদার, আমাদের ছোট ভাই, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, তার সাথে এই যে হাঁস খাওয়া নিয়ে কথা হচ্ছিল, হাঁস খাওয়াকে খুব ফালতু ইস্যু মনে করছিল। আমি বললাম যে হাঁস খাওয়া তো ফালতু ইস্যু না। এটা হাঁস খাওয়াতে একটা একটা ইস্যু যখন উঠছে, আপনি এটা আসলো কোথা থেকে? হাঁস খাওয়া হাঁস খাওয়ার গল্পটা আসলো কোথা থেকে? তাই না? আপনি আপনি একজন উপদেষ্টা, আপনার বাড়িতে থাকছেন, আপনি রাত গভীরে, আপনার সকালবেলায় খিদা লাগলে আপনি নীলা মার্কেটে যান, আবার ওয়েস্টিনে আসেন। আমি দেখলাম যে আসলে হাঁস খাওয়ার গল্পটা একটা সাজানো। হুম। এই হাঁস খাওয়ার গল্পটা কমপ্লিট একটা সাজানো গল্প, যাতে করে আসিফের উপর থেকে যে সমস্ত অভিযোগ আসছে, চাঁদাবাজির যে অভিযোগ উঠলো, সেই চাঁদাবাজির অভিযোগটা যাতে অন্যদিকে চলে যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে, কয়েকজন ইউটিউবার তাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে সে ওয়েস্টিন হোটেলে গিয়েছিল এবং মোটরসাইকেলে করে যায়,
এবং সেগুলোকেও অন্যভাবে ডাইভার্ট করার জন্য এই অ্যাটেনশনটা, কারণ সে অস্বীকার তো করতে পারবে না সে যে যায় নাই। এবং তার হাঁস খাওয়া নিয়ে আমি যে কথা বলেছি, আমি সবার উদ্দেশ্যে বলছি যে এই হাঁস খাওয়া নিয়ে কথা বলাটা আমার আসলে উচিত হয়নি। আজাদও আমাকে সেই কথাই বললো যে আসলে আমরা হাঁস খাওয়া নিয়ে, ওয়েস্ট ইন্ডিজ হাঁস খাওয়া নিয়ে কথা বলছি, কিন্তু দেশ চুরি নিয়ে কথা বলছে না। আমার আসলে দেশ চুরি নিয়ে কথা বলা উচিত ছিল। সজীব, মানে চাঁদাবাজির প্রসঙ্গটা এড়িয়ে চলে যাচ্ছে নীলা মার্কেট আর ওয়েস্টার্নের গল্পে। হ্যাঁ, আমি আমি এখানে এই 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 জায়গাটায় যোগ করতে চাচ্ছি যে আজাদ মজুমদার আমাকে অভিযোগ করেছে ওই টক শোতে যে আমরা হাঁস খাওয়া নিয়ে কথা বলছি, কিন্তু আহ, আহ, কিন্তু যারা দেশ চুরি, দেশ খেয়ে ফেলেছে তাদের নিয়ে কথা বলছি না। আজাদ যথার্থই বলেছে। আজাদ মজুমদারকে আমি থ্যাঙ্কস দিয়েছি সঙ্গে সঙ্গে, কিন্তু যারা এটা নিয়ে আমাকে সমালোচনা করছে, আনিস আলমগীরকে একবারে শুইয়ে দিয়েছে আজাদ মজুমদার ব্যাটিং এ, যে আনিস আলমগীর মুখ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে নাই। এটা সত্য। আমি সবার কাছে বলতেছি যে আজাদ মজুমদার আমাকে যে কথা বলেছে সেটাই সত্য, যে আমরা আসলে হাঁস খাওয়া নিয়ে কথা বলছি, দেশ খাওয়া নিয়ে কথা বলছি না। এবং আজাদকে আমি সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানিয়েছি ইয়েতে, এই অফ এয়ারে, যে তুমি খুব নাইস কথা বলেছো। এই যে সজীব ভুঁইয়া, কেন ওনাকে ওয়েস্টিন হোটেলে গিয়ে দিনের পর দিন বৈঠক করতে হয়, এই এই রহস্য বের করতে হবে। এই রহস্য বের করার আগে আপনাকে আরেকটা রহস্য যেতে হবে। সেটা হচ্ছে যে ওয়েস্টিন হোটেলের যে মালিক নূর আলী, তার আরেকটা হোটেল আছে, সেটা হচ্ছে আপনার শেরাটন হোটেল বনানীতে। ওই শেরাটন হোটেলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 14 তলা পর্যন্ত তাকে অনুমোদন দেওয়া হয়েছিল শেখ হাসিনা আমলে, এবং শেখ হাসিনার আমলেই বোধহয় উনি 30 তলা করেছেন, এবং সেটা নিয়ে দেন দরবার চলছিল। উনি ওইটা কিভাবে জায়েজ করবেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে লেনদেনের কথা উঠছিল। আমি যতটুকু শুনেছিলাম মেয়র আতিককে উনি 1 কোটি টাকা দিতে চেয়েছিলেন, এমন বাজারে গুঞ্জন আছে। তো সেই সেই গুঞ্জন এখন কোথায় গেল? সেই এই হোটেলটা এখন কি 30 তলা অনুমোদিত হয়ে গেছে? ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর দক্ষিণ, এগুলো তো সজীব ভুঁইয়ার হাতে। তাহলে এইটা নিয়ে আমাদের ইনভেস্টিগেটিভ রিপোর্টাররা যারা আছে, সজীব ভুঁইয়ার এখানে ইনভলভমেন্ট কি? যদি ওই হোটেলটা আপনার অনুমোদন পেয়ে যায় যে 30 তলা থাকার, তাহলে সেই অনুমোদন কিভাবে পেল? সেই রহস্য উদ্ঘাটন করা দরকার সাংবাদিকদের। সজীব ভুঁইয়া কেন বারবার ওয়েস্টিন হোটেলে যায়, সেই রহস্য উদ্ঘাটন করা উচিত। এই ওয়েস্টিন হোটেলের একজন ম্যানেজার, তাকে সজীব ভুঁইয়া যে বিসিবি, যেটা বা ক্রিকেট বোর্ডের সভাপতি, আপনার যে ক্রিকেটার বুলবুল, তার উপদেষ্টা বানিয়েছে, এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য করেছে তার ইয়েতে, তার নিজের ক্যাটাগরি ক্ষমতায় যেটা থাকে মন্ত্রীর উপদেষ্টার ক্ষমতায়। তাহলে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিটা ওয়েস্টার্ন হোটেলের যে ম্যানেজার, সে কিভাবে হয়ে গেল? তার এত গুণ তো আমরা আগে জানি নাই। তো এই রহস্যগুলো আমার মনে হয় সাংবাদিকদের উদ্ঘাটন করা উচিত। তাহলে সজীব ভুঁইয়ার এই যে আমরা যে আজাদ মজুমদার যে যেটা বলেছিল আমাকে, যে আমরা যে আসলে হাঁস খাওয়া নিয়ে ব্যস্ত আছি, দেশ খাওয়া নিয়ে ব্যস্ত নাই, আসলে দেশ খাওয়া নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আজাদকে আমি, বা কি হবে, মানে ধরুন যতটুকু উদ্ঘাটিত হলো তার প্রেক্ষিতে কি কিছু হলো, বা তার প্রেক্ষিতে ইভেন কোনো তদন্তও কি হলো? আমি দেখছিলাম যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, সেই বইটি নাকি জাভেদ পাটোয়ারি সাবেক আইজিপি লিখে দিয়েছেন, আরো 123 জন লিখেছেন। সেটি নিয়ে দুদক তদন্তে নামছে, দুদক সক্রিয় হচ্ছে। কিন্তু মানে এই বিষয়গুলো নিয়ে, মানে দুদকও কি, কে কোন বিষয় নিয়ে সক্রিয় হবে, মানে যেমন আমরা সরকারকে কোনো কথা বলতে শুনি নাই, প্রশাসনকে কোনো কথা বলতে শুনি নাই, আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো মানে সজীব ভুঁইয়ার বিষয়ে কোনো কথা বলতে শুনি নাই, এই বিষয়টা নিয়ে সক্রিয় হচ্ছে। কোন বিষয় নিয়ে কে সক্রিয়? জি বলবেন আনিস আলমগীর, ছোট্ট করে, আমি এটা নিয়ে একটু আবুল শহীদ খানকে শুনবো। জি হ্যাঁ, এখানে এখানে দুদককে আপনি অভিযুক্ত করছেন। আমি নিজেও আশ্চর্য হয়েছি যে দুদক এটা নিয়ে তদন্ত করতে নেমে গেছে, কিন্তু এখন প্রমাণিত হয়েছে যে এটা একটা ভুয়া রিপোর্ট। আপনি যদি চ্যানেল 24 এর ওয়েবসাইটে যান, দেখবেন যে ওই রিপোর্ট আর নাই। এটা যে একটা ফালতু এবং বাজে রিপোর্ট, সেটা এই রিপোর্ট প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিও করেছি। আমি জানি না আপনি দেখেছেন কিনা। আমি এটা প্রতিবাদ করেছি যে এই এই ভুয়া কাহিনী চ্যানেল 24 এর মতো চ্যানেল কি করে দিয়ে, এবং এটার জন্য তো বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। এটা তো সারফেস ইনফরমেশন, এগুলো আছে। ওই বইটাতে জাভেদ পাটোয়ারিরা যুক্ত ছিল আরেকটা বইতে, সেটাকে এই বই বানিয়ে দেওয়া হয়েছে। এবং জাভেদ পাটোয়ারির এই বই যে নতুন বইয়ের কথা যেটা সিক্রেট ডকুমেন্ট, তার বহু আগে এই বই প্রকাশিত।
তাহলে যেটা 12 সালে প্রকাশিত সেই বইকে আপনি 17-18 সালের ঘটনার সাথে মিলালে তো হবে না। এবং এটা যে একটা গার্বেজ রিপোর্ট ছিল এবং এটার কোনো সূত্র নাই, এখন রিপোর্টার নিজেই সেটার প্রমাণ দিতে পারছে না। আমি দেখলাম যে এই যে যারা এই সমস্ত ফ্যাক্ট চেক করে তাদের একটা অর্গানাইজেশন এটাকে একটা ভুয়া রিপোর্ট বলে চিহ্নিত করেছে। আমি সজীব ভুঁইয়ার যে কথাটা আপনাকে বলছিলাম সেটা এক লাইনে শেষ করে দিচ্ছি, যে সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, আপনি বলছেন যে এগুলো তো কোনো কোনো ইয়ে হয় না, মানে অভিযোগ উঠেও কোনো কিছু হয় না। আপনার কথা সত্য, আমি নিজেই তো বললাম যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সরকার তো তার কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু এগুলো তো একটা দলিল হিসাবে থাকছে। সজীব ভুঁইয়ার পিএস যে দুর্নীতি করেছে, সজীব ভুঁইয়ার বাপ যে দুর্নীতির সাথে জড়িত, মার্ডার কেসের সাথে যে তার নাম এসেছে, সজীব ভুঁইয়ার যে দুর্নীতি, সজীব ভুঁইয়া যে সর্বশেষ যেটা তার পেয়ারে পত্রিকা আমার দেশ পত্রিকা তাকে নিয়ে যে রিপোর্ট করেছে, সেই রিপোর্টে আপনি খেয়াল করেন সেখানে বলেছে যে 51 লক্ষ টাকার একটা স্টেডিয়াম, যেটা মিনি স্টেডিয়াম, যেটা শেখ রাসেলের নামে হতে যাচ্ছিল, সেই সমস্ত একটা স্টেডিয়ামকে তিনি ওই 51 লক্ষ টাকাকে প্রজেক্ট ব্যয় বানিয়েছেন 14 কোটি টাকা। হ্যাঁ, 51 লাখ থেকে 14 কোটি হয়ে গেছে। তো এটা কি করে হয়? 14 কোটি না 1400 কোটি টাকা। তো এই এই যে ব্যয় এবং এই যে ব্যয়, সেগুলো কি প্রশ্ন থাকবে না? সেগুলো কি এই দুদক কাজ না করলেও আগামী দুদক নাই, তারা তো করবে। এইভাবেই তো হচ্ছে এবং এইভাবেই তো হয়। বর্তমান সরকার হয়তো সজীব ভুঁইয়ার এই দুর্নীতির বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো কি দেখছে না, বরং এই দুর্নীতি বিরুদ্ধে যারা অভিযোগের কথা বলছি আমরা, তাদেরকে নানাভাবে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করার হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে এদেরকে জেলে দেয় না কেন। সজীব ভুঁইয়া নিজেও এর মধ্যে যে অপদস্থ করা হচ্ছে, অপমান করা হচ্ছে, সেই প্রসঙ্গটিতে আপনার কাছ থেকে একটু আসবো। আগেও বলছিলাম যে এই প্রসঙ্গটিতে একটু কথা বলবো, কিন্তু এই যে এত এত অভিযোগ জনাব আবু আলম শহীদ খান, বিশেষত একজন উপদেষ্টার বিরুদ্ধে, মানে সবচেয়ে মনে হয় বেশি অভিযোগ বা সমালোচনা হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে। তার বিরুদ্ধে যেটি আমি বলছিলাম, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, দুদক, এত সংস্থা আছে, কাউকেই সরব হতে দেখা যাচ্ছে না। এটিও কি তিনিও আসলে বড় হননি, বড় হলে বুঝবেন, লজ্জা পাবেন, এজন্য ওয়েট করা হচ্ছে নাকি? হতে পারে যে তিনি যেহেতু বড় হন নাই, মানে আপনি সেনাপ্রধানের কথাটাতে ফিরে গেলেন আবার, যে বড় হলে হয়তো তিনি নিজেই লজ্জিত হবেন এসব বিষয়ে। আসলে দেখেন, এই যে আমাদের একটা তো আইন কানুনের মধ্যে দিয়ে দেশটা চলে, সব বিষয়ের একটা প্রসেস আছে, আইন কানুন আছে। আপনি যদি বলেন যে আমরা যখন দেখি বিভিন্ন সরকার, তো আমরা দেখেছি বিভিন্ন সরকারের সময় তাদের যে সরকারে যারা থাকেন, বিশেষ করে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বা প্রধানমন্ত্রী, অথবা আরো যারা থাকেন, এমপি, মনে করেন আমলা, যারাই থাকেন, সেই সময় তারা যারা সরকার ঘনিষ্ঠ থাকেন তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠা সত্ত্বেও আমরা দেখিনি কোনো ব্যবস্থা নিতে। সেটা হলো একটা 54 বছর, যে আমরা বারবার বলি না, এখন নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, তারপরে আমরা নতুন করে আসছি, নোবেল লরেটের একটা সরকার আছে। তো সেই বিষয়টার যে ধারাবাহিকতা, এইটা তো থাকার কথা ছিল না। সেখানে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই সরকারের সময় কেন এটা থাকবে? এই সরকারের সময় অবশ্যই এইসব বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং সরকারের পক্ষ থেকে একটা সুস্পষ্ট ব্যাখ্যা স্বচ্ছতার ভিত্তিতে দেওয়া উচিত। এটা দিচ্ছেন না, যেটা আলমগীর বললেন, আনিস আলমগীর বললেন, ওটাই হবে। যখন ইনারা থাকবেন না তখন দুদক তো নিশ্চয়ই সেখানে নোট হচ্ছে, বিভিন্ন জায়গায় নোট হচ্ছে, ওই ভবিষ্যতে ব্যবস্থা গ্রহণ করা হবে, তখন অবশ্যই এগুলো খুঁড়ে খুঁড়ে দেখা হবে। তো এটা এখন হবে বলে তার মনে হচ্ছে না, কারণ এই অভিযোগগুলো তো বেশ কয়েক মাস ধরে উঠছে। উঠার পরে তো এগুলো নিয়ে কোনো ব্যবস্থা হচ্ছে এরকম আমরা দেখি না। গোপনে কিছু হচ্ছে কিনা এটা তো আমরা জানি না, পেছনে কিছু হচ্ছে কিনা জানি না, বাট আমরা প্রকাশ্যে এরকম কোনো ব্যবস্থা হতে দেখছি না, এবং সেটা দুঃখজনক এবং এক কথায় নিন্দনীয়। কারণ আমরা ওই অতীতের পুনরাবৃত্তি তো চাই না, আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না, স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি চাই না, সুতরাং আমরা অনেক কিছুরই পুনরাবৃত্তি চাই না। তাই এই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, ব্যবস্থা নেওয়া হয়নি, এবং এটার দায় কিন্তু ফাইনালি আমাদের নোবেল লরেট ডক্টর ইউনূসের কাছে যাবে। কারণ আমরা যেভাবেই বলি না কেন, আমরা সরকার প্রধানদেরকেই সবসময় দায়ী করে আসছি। কিন্তু এই সরকার প্রধান হিসাবে এই সরকারের যত রকম সীমাবদ্ধতা, যদি ব্যর্থতা বলেন বা অন্যায় বলেন, দুর্নীতি বলেন, সেগুলোর দায় দায়িত্ব কিন্তু ফাইনালি ডক্টর ইউনূসকে নিতে হবে। শুধু উনি চিন্তা করে দেখবেন, উনি তো আমাদের কথা হয়তো শুনেন না, বা তাকে যারা বলবেন তারা হয়তো বলতে পারেন, এর দায় দায়িত্ব কিন্তু ফাইনালি ডক্টর ইউনূসকে নিতে হবে। জি, মানে বড় না হলে তাদের উপরে নিতে হবে না, যাবে আসলে যিনি বড় তার উপরেই আসলে দায়িত্বটা যাবে। আবারও সেই বড় হওয়ার ইস্যুতে আরেকটু জানি যে তারা বড় না হলেও তারা যে গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন, সরকারে আছেন,
তারা মানে মার্কিনিরাও তাদের সাথে কথাবার্তা বলছেন। কিছুদিন আগে যেই বৈঠকের পরপরই নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে। একটা খবর দেখছিলাম একটা ভারতীয় গণমাধ্যমে, যে সেখানে বলা হচ্ছে তাসনিম জারা তিনি কাঠমান্ডুতে গেছেন 17 তারিখে এবং তিনি 20 তারিখে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র ব্যুরো অফিসিয়াল এরিক মেয়ারের সাথে ব্রেকফাস্ট করেছেন সেখানে একটি 5 স্টার হোটেলে। এরকম একটি বক্তব্য আসছে। মানে তারা তো আসলে মার্কিনীদের সাথে নানান রকম তৎপরতার বিষয়টা আমরা দেখছি। এখানে আসলে কি হচ্ছে বা কিছু হচ্ছে কিনা, মার্কিনীরা বরাবরই মার্কিনীরা যেখানে ইনভলভড হন তখন একটা নানান রকম প্রশ্ন আমাদের আসে, অনেক সেখানে অনেক ঘেটে দেখার মতো বিষয় আছে। কিছু কি হচ্ছে? মার্কিনীরা আসলে এখনো কি কিছু করছে? মার্কিনীরা তো এখন যে অ্যাক্টিভ এরকম তো না, তারা তো অনেকদিন ধরেই অ্যাক্টিভ বাংলাদেশে। আপনার 96 নির্বাচনের সময় থেকে তো তাদের যে বাই পার্টিজান যে কমিটি গুলো ছিল তারা অনেক অ্যাক্টিভ ছিল। তা আপনার দেশে অন্যান্য দূতাবাসও অনেক অ্যাক্টিভ। এখন তো আরো নানান দূতাবাস অ্যাক্টিভ, রাষ্ট্র দূতাবাস অ্যাক্টিভ ছিল, থাকে। চীনারাও অ্যাক্টিভ থাকে, খুব একটা বেশি পলিটিক্যালি অ্যাক্টিভ থাকে না। এখন পাকিস্তান খুব অ্যাক্টিভ। বলা হয় যে ভারত খুব অ্যাক্টিভ ছিল এক সময়, এখন কতটুকু অ্যাক্টিভ আছে জানা যায় না। তো আমাদের তো দেশের যে রাজনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতিতে আমরা বিদেশিদের নাক গলাতে দিব না, এগুলো হলো স্ট্যান্ডার্ডাইজ একটা কথা, রাজনীতিবিদরা এটা মাঝে মধ্যেই বলেন। কিন্তু আমরা রাজনীতিবিদদের দেখি যে বিভিন্ন সময় তাদের সাথে কথাবার্তা বলতে, এবং শুধু তো এই কি বললেন আপনি বয়স কম তারাই যে দূতাবাসে গেছে এরকম না, তো আমাদের বয়স বেশি। এরকম আমাদের ভাইস চেয়ারম্যান যিনি ঐকমত্য কমিশনের, তিনি এবং আরো কয়েকজনও তো দূতাবাসে গিয়েছিলেন। তো স্টেট আছে তারেক রহমানের সাথে বৈঠক করে এসেছেন তারা। এবং লন্ডনে যে তারেক রহমান, না লন্ডনে যে বৈঠক করলে এটা তো আলাদা জিনিস। লন্ডনে বৈঠক করলেন আপনি, একজন দূতাবাসের অফিসার লন্ডনে যে বৈঠক করলো, আর আপনার একজন উপদেষ্টা দূতাবাসে যায় না এরকম না। ওদের যে ন্যাশনাল ডে থাকে তখন দাওয়াত করলেও উপদেষ্টা মন্ত্রী এদেরকে আমি যেতে দেখেছি। বাট এইরকম যে উপদেষ্টা পর্যায়ের লোকেরা দূতাবাসে যান, কথা বলেন এবং নানান কথাবার্তা বলেন, এটা একটু প্রোটোকল ওয়াইজ এটা হয় না। দূতাবাসের যারা দায়িত্বে থাকেন তারাই উপদেষ্টাদের কাছে যেতে পারেন। আর বিশেষ করে আমাদের ফরেন অফিসের মাধ্যমে এগুলো চ্যানেলাইজ হওয়ার কথা। এটা আমি আপনাকে ওই নিয়মের কথা বললাম, বাট এগুলো তো নিয়মের মধ্যে আর নাই, এখন নিয়মের বাইরে এইসব কিছু ঘটছে। সুতরাং আপনি বলতে পারেন যে নিশ্চয়ই কিছু না কিছু ঘটছে বা কিছু না কিছু আলাপ আলোচনা হচ্ছে। এই আলোচনা যে মার্কিনীদের অনেক ইন্টারেস্ট আছে, যেহেতু আমাদের ট্যারিফের বিষয়টা আছে ওটাকেও আপনি রিলেট করতে পারেন, আমাদের করিডোরের বিষয়টাকে রিলেট করতে পারেন, আমাদের বন্দর বিষয়টাকে রিলেট করতে পারেন, আমাদের বঙ্গোপসাগরের বিষয়টাকে রিলেট করতে পারেন, আমাদের সীমান্ত রিলেট করতে পারেন, আমাদের তিস্তা নিয়ে যে কথাবার্তা হচ্ছে রিলেট করতে পারেন। অনেক কিছু রিলেট করার মতো আছে। তো এইরকম অনেক আলোচনা চলছে, বাট দূতাবাসের যে আলোচনা সেটা চোখে পড়ে এবং সেটা কিন্তু আপনি প্রশ্ন সৃষ্টি করতে পারে, প্রশ্নের উদ্রেক করে। জি, আমি জনাব আনিস আলমগীর, আপনার কাছেও কি এই বিষয়টাতে মনে হয় যে আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থ, যুক্তরাষ্ট্রের ইচ্ছা চাওয়াটা এখন কি সময়ের সাথে কিছু পরিবর্তন হয়েছে কিনা, বা তাদের কোনো বিশেষ তৎপরতা আছে কিনা? অনেকগুলো কিন্তু টানা বৈঠক দেখলাম, এই এনসিপির সাথে বৈঠক, বিএনপির সাথে তার আগে লন্ডনে বৈঠক, জামাতের সাথে অতীতে বৈঠক হয়েছে, মানে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক, ঐক্যমত কমিশনের সাথে বৈঠক, প্রধান বিচারপতির সাথে গিয়ে বৈঠক করে এসেছেন, মানে অনেকগুলো বৈঠক সম্প্রতি সময় হয়েছে। এটা তো সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপের একটা মানে চিহ্ন। যে যারা বলে ঢাকা না দিল্লি, পাকিস্তান, এই সমস্ত মানে স্লোগান দিয়েছে, তারাই এখন ওয়াশিংটনের কাছে ধর্ণা দিচ্ছে। ওয়াশিংটন বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে দেখা করছে, প্রধান উপদেষ্টার সাথে দেখা করছে, এবং এই সমস্ত নেতা নেত্রীদের সাথে দেখা করছে। তারা আসলে কি চায় সেটা আবার এরা কেউ বলছে না। তাহলে এই রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে কি আবার ওয়াশিংটনের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টায় আছে কিনা, সেটা নিয়ে জনগণের অবশ্যই প্রশ্ন আসবে। কিন্তু আমি যেটুকু উপলব্ধি করতে পারি সেটা হচ্ছে যে মার্কিন এজেন্ডা ছাড়া তো তারাই ইয়ে করছে না। তারা হয়তো এমন কোন এজেন্ডা সবকটা রাজনৈতিক দলকে গিলাতে চাচ্ছে, সেই গিলানোর ক্ষেত্রে এনসিপি তাদের প্রধান গিলানো জায়গা, তারপরে বিএনপি আছে, এবং এই দুই দলকে যদি গিলাতে পারে তাহলে হয় সেখানে কোনো সমঝোতার অভাব হচ্ছে। সেখানে হয়তো হয়তো আবার এমনও হতে পারে তারা যা হওয়ার হয়ে গেছে, ইলেকশন দিয়ে এই জায়গা থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে চায়। ডক্টর ইউনূসকে দিয়ে তাদের যে স্বপ্ন ছিল হয়তো সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না, তারা হয়তো পিছু হটতে চায়, যে ঠিক আছে এখন নির্বাচিত সরকার যারা আছে তাদের উপর আমরা ভরসা করি, এবং নির্বাচিত সরকার যারা আসবে
লক্ষণ দেখা দিচ্ছে, তারা তো কেউ এই কথা বলছে না যে ডক্টর ইউনূস যেটা দিয়ে দিচ্ছে সেটা সেটা আমরা আসলে দেব না, বা ডক্টর ইউনূস যেটা দিতে পারছে না সেটা আমরা সরাসরি বলি, আমি করিডোর বা আদার্স যেগুলো নিয়ে ওই হয় বন্দর দেওয়া, যে সমস্ত অভিযোগ মার্কিনীদের বিরুদ্ধে আহ, সাধারণ লোকজন করে থাকে, বিএনপি কি বলেছে আমরা এগুলো দেব না? এবং বিএনপি কি কখনো এগুলো প্রতিবাদ করছে? আসলে এই বাংলাদেশের মতো রাষ্ট্রের ক্ষমতায় থাকার জন্য এই রাজনীতিবিদরা দেশ বিক্রি করতে কোনো ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে যে যেটা ডক্টর ইউনূসের মাধ্যমে হবে কেন, এটা তো আমিও দিতে পারি। এটাই হচ্ছে পার্থক্য, যে আমি আসলে দেব, উনি দেবে কেন? এই মতবিরোধটা এখানেই, অন্য বিষয় না। দেশের স্বার্থ দেশের বিকিয়ে দিচ্ছে, এটা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে যে জিনিস আমিও তো দিতে পারি, সেটা তুমি অন্য থেকে নিচ্ছ কেন? তো এরকম পরিস্থিতিতে আসলে জনগণের জানার অধিকার আছে যে রাজনৈতিক দলগুলোর সাথে এই যে মার্কিন দূতেরা কি আলাপ করছে, এবং এই রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের ইন্টেলিজেন্স এর প্রশ্ন করার অধিকার আছে যে তুমি রাষ্ট্রের বিরুদ্ধে এমন কি বিষয়ে অংশ নিচ্ছ যেটা আমরা জানি না, যেটা তুমি ডিসক্লোজ করছো না। কারণ আমাদের রাষ্ট্রের এই আইন আছে যে আপনি যদি কোনো বিদেশি রাষ্ট্রদূতের সাথে কথা বলতে যান, তাহলে কি আলাপ করেছেন সেটা জানার অধিকার জনগণের আছে। কারণ আপনি সাধারণ নাগরিক না, আপনি একজন রাজনীতিবিদ। আর রাজনীতিবিদ মানে হচ্ছে যে আপনি আজকে না হয় আগামীকাল ক্ষমতায় যাবেন, আর ক্ষমতায় যাওয়ার অধিকার রাখেন। আর ক্ষমতায় যাওয়ার অধিকার রাখেন মানে হচ্ছে আপনার হাতে আমার ভাগ্য নির্ভর করছে। তো আমরা এই সমস্ত লোকদেরকে জবাবদিহি করতে পারি, এবং আমাদের গোয়েন্দা সংস্থায় এই সমস্ত লোকদেরকে জবাবদিহি করার অধিকার রাখে। যেমন আপনি মনে করেন ওই যে আসলাম একজন বিএনপি নেতা ও ইসরায়েলি কোন ইয়ের সাথে দেখা করেছে, গোয়েন্দার সাথে দেখা করেছে। কেন দেখা করেছে সেই সেই প্রশ্ন নিয়ে তাকে বহুদিন ভুগতে হয়েছে। এই নূরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে কেন এই বৈঠক করবে। তো তার মানে বিষয়টা দাঁড়ায় কি, ওই লোকগুলো তো যে সংস্থার হোক আর যাই হোক, বিদেশি রাষ্ট্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে যখনই বিশেষ করে ব্যক্তিদের সাথে যখনই আমি আলাপ করছি, সেটা কিন্তু জনগণের জানার অধিকার আছে আমি কি নিয়ে আলাপ করছি। কিন্তু আমাদের যে গোয়েন্দা সংস্থা, আমাদের যারা এগুলো দেখার কথা, তারা কমপ্লিট নীরব হয়ে আছে। আজকে আপনি যদি চিন্তা করেন এই ঘটনাগুলো, আমাকে শেষ করতে দেন একটা মিনিট, আমাকে একটা মিনিট শেষ করতে দেন। এই যে আজকে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আপনি চিন্তা করেন যে এটা ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত নয় বা দূতাবাস নয়, এগুলা ইন্ডিয়ান হাইকমিশন করত এই কাণ্ডগুলো, যে প্রধান বিচারপতির সাথে দেখা করা, প্রধান উপদেষ্টার সাথে দেখা করা, এবং এই রাজনৈতিক দলের নেতাদের সাথে দেখা করা। তখন এই জিনিসটা কিভাবে দেশের মধ্যে ইয়ে হতো, মানে প্রতিক্রিয়া কিভাবে হতো, তাহলে সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমরা আমাদের রাজনীতিকে, আমাদের দেশকে কিভাবে অন্যের হাতে তুলে দিচ্ছি। আমরা দিল্লি না পিন্ডি এগুলো নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আমরা কিভাবে আবার আমেরিকার হাতে আমাদেরকে সঁপে দিয়েছি। জি জি, জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছেও একটু এই বিষয়ে আরেকটু যদি কিছু যোগ করার থাকে, আর নির্বাচন প্রসঙ্গেও সেইটাও যদি একদম ছোট করে একটু বলেন, যে অনিশ্চয়তা মার্কিনীদের নির্বাচন প্রসঙ্গে এখন তাদের ইন্টারেস্ট কি হতে পারে? নির্বাচন নিয়ে বরাবরই যুক্তরাষ্ট্র কথা বলে, সেটি 24 বলি 18 বলি, নির্বাচনের আগে পরে কথা বলে। এখন আসলে নির্বাচন নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট আছে কিনা? মার্কিন দূতাবাসের সাথে যে আলাপ আলোচনা চলছে, এগুলো তো আমরা পরিষ্কার হলাম। আমাদের দেশে কিন্তু পাকিস্তানের ফরেন মিনিস্টার আসছেন খুব শীঘ্রই, এবং পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রীও আসছেন, এবং এটাও শোনা যায় যে পাকিস্তানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আসা যাওয়া করছেন। সেটাও একটা জায়গা যে এটা আলোচনা হতে পারে, মানে যেটা জনগণ জানার অধিকার আছে যে কেন তারা আসছেন, কি আলাপ আলোচনা হচ্ছে, কিভাবে হচ্ছে। এই বিষয়ের পরে যদি আমি নির্বাচনের দিকে আসি, নির্বাচনের বিষয়ে নাসিরউদ্দিন সাহেব যেভাবে বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তখন আমার একটা কথাই মনে পড়ে, ডক্টর ইউনূস বলেছিলেন যে ছাত্ররা হচ্ছে তার নিয়োগকর্তা, এবং এই ছাত্ররা মানে নাসিরউদ্দিন সাহেবরা তখন ওই ছাত্র ছিলেন। তো এখন আমি একজন কর্মচারী হিসাবে, ধরেন আমি তো যেহেতু সরকারি চাকরি করি, আমি নিজেকে সবসময় গণকর্মচারী ভাবি। আমি ভাবি যে আমি জনগণের বেতনভোগ কর্মচারী, এবং আমাদের চৌকিদার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই তাই, ইউনূস সাহেবও তাই। উনার যদি নিয়োগকর্তা ওরা হন এবং তারা যদি ডিক্লেয়ার করে দেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তখন কিন্তু একটা সন্দেহ জায়গাটা খুব স্বাভাবিক যে তাহলে কি আমাদের নোবেল লরেট যিনি প্রধান উপদেষ্টা, তিনি যে
ঘোষণাটা দিয়েছেন সেই ঘোষণাটা টিকবে কিনা। এর পরে পরে উনি যখন সিঙ্গাপুর CNN এর সাথে একটা আলোচনায় বসলেন, যখন সাক্ষাৎকার দিলেন, সেখানে অনেক অনেক কথার মধ্যে দিয়ে একটা লাইন উনি বললেন যে এইরকম পরিস্থিতিতে যদি নির্বাচন হয়ে যায় তাহলে তো সেই পুরানো ফ্যাসিবাদী ব্যবস্থায় বিচার ফিরে এবং আসবে। সংস্কারের আগে যদি নির্বাচন হয়। হ্যাঁ, হতো হ্যাঁ, সংস্কারের আগে। তো তখন কি তাহলে তাহলে দাঁড়ালো কি? উনি বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, তারপরে আবার এটা বললেন, আবার নাসিরুদ্দিন ওইভাবে বললো। তো সব মিলিয়ে তখন নির্বাচন হবে কি হবে না এ ব্যাপারে একটা সন্দেহ অবিশ্বাস কাজ করতে, এমনকি বিএনপি উপরে উপরে খুব খুশি হলো। আমি বিএনপির অনেক নেতাদের সাথে যখন কথা বলি, তারা নিজেরাও খুব কনফিউজ যে আসলে নির্বাচন হবে কিনা। তো বিএনপি কনফিউজ থাকলে আপনি ধরে নিতে পারেন যে সারা বাংলাদেশের মানুষরা একেবারেই কনফিউজ জি। যে নির্বাচন আদৌ আমি হবে একটু কিনা যোগ করি, ফেব্রুয়ারিতে। আজকে শুনছিলাম আসিফ মাহমুদ তিনিও নির্বাচন নিয়ে বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে, জুলাই সনদ নিয়ে যদি একটা ঐক্য হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে তাহলে নির্বাচনের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে, কিন্তু যদি ঐক্য না হয় তাহলে 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে, তার মধ্যে যদি ঐক্য না হয়। এখন ঐক্য না হয় মানে কি, যে ওনারা যা বলবেন, যেমন আলী রিয়াজ সাহেব একটা কথা বলেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু খুবই অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী কথা, যে এখানে কোনো পরিবর্তন করা হবে না। আপনি তাদেরকে পাঠালেন, তাদের মতামত চাইলেন, তখন যদি আপনি বলেন, মতামত চাওয়ার পরে যদি আপনি বলেন যে এখানে কোনো পরিবর্তন করা যাবে না, তার মানেটা কি? আপনি তো মতামত চেয়েছেন, সুতরাং অনেকের অনেক রকম মতামত থাকতে হবে। এবং এই যে জুলাই সনদের কথা আমরা বলছি, সেটা তো একটা ঐক্যমতের ভিত্তিতেই সনদ হবে, এবং কিছু কিছু বিষয় অমীমাংসিত থাকবে, এটা খুবই স্বাভাবিক। এবং সেসব বিষয় যদি আমাদের জাতির প্রয়োজন হয় এবং জাতিকে যদি এইসব বিষয়ে আমরা আরো অবগত করতে চাই, তাহলে তো আমরা নির্বাচন হবে। নির্বাচনের পরেই কি বাংলাদেশের রাজনীতি সব শেষ? মানে এই নির্বাচন কি বাংলাদেশের সব একেবারে সবশেষ নির্বাচন? এখানে এই নির্বাচনের আগেই কি আমাদের সবকিছু সমাধান করতে হবে? সুতরাং আমাদের কিন্তু এই গণতন্ত্র হচ্ছে একটা প্রক্রিয়া, একটা প্রসেস। এই প্রসেসের মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে যাব, এবং আমাদের আরো সংস্কার হতে থাকবে। এবং যেভাবে বলা হয় যে এটা শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে, এই শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন কেমন করে হবে ভাই? এটা 25 সাল, আপনি 25 সালের পরে আরো 75 সাল আছে। 5 বছর পর পর যদি নির্বাচন হয়, আরো 15টা নির্বাচন করবেন। তো সেই নির্বাচনগুলো কি তাহলে ভালো হবে না? মানে আমাদের কথাবার্তার মধ্যে অনেক রিটোরিক্স থাকে, অনেক কথাবার্তা আমরা বলি, এগুলো তো আমরা বুঝে বলি না। আমরা চেষ্টা করতে হবে যে আমরা একটা দেশে একটা ভালো নির্বাচন হোক। এবং আমি বারবার যে কথাটা এখন বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে নির্বাচন কিন্তু এখন একটা অনিবার্য বিষয়। আমরা যদি নির্বাচনটা না করতে পারি ফেব্রুয়ারির মধ্যে, তাহলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি তো একদম ঘোলাটে হয়ে যাবে, সেটা আছে, কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক পরিস্থিতি যেটা আছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আছে, বাংলাদেশের দ্রব্যমূল্যের পরিস্থিতি যেটা আছে, এখানে বাংলাদেশ খুব বড় একটা খাদের মধ্যে পড়ে যাবে। সুতরাং একটা নির্বাচন হতে হবে, এবং একটা মোটামুটি ভালো নির্বাচন হতে হবে। একটা নির্বাচন হতে হবে, মোটামুটি ভালো নির্বাচন হতে হবে। আনিস আলমগীর, আপনার কাছে একটু শেষ মন্তব্য যে নির্বাচন হতে হবে, সরকারের পক্ষ থেকে যেটি বলছিলাম যে পরিষ্কার করে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা বললেন, তারপরে কয়েকজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ উপদেষ্টারাও বলছেন, কিন্তু আজকে আবার আসিফ মাহমুদ বলছেন যে যদি ঐক্যমত কমিশনের মানে একটা ঐক্য হয় তাহলে দৃঢ়ভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে, আর যদি ঐক্যটা না হয় তাহলে কি হবে। আবার প্রধান উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেও আবার যে মালয়েশিয়া গিয়ে যে সাক্ষাৎকারটা দিলেন, সেখানে আবার মানে এগুলোতে আসলে কোনো সন্দেহ কি আর থাকে, নাকি আসলে নিশ্চিত হওয়া যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে? জামাত এনসিপি কি চাপ প্রয়োগ করবে, সেই চাপের কোনো প্রভাব পড়বে, নাকি আসলে নির্বাচনটা হবে? তাদের যে সনদ নিয়ে ঐক্য হওয়ার কথা, সেটা তো আজকে লাস্ট ডেট ছিল, কিন্তু এটাকে আবার এক্সটেন্ড করা হয়েছে। আপনি দেখেছেন বোধহয় 22 তারিখ পর্যন্ত এটা সময় বেঁধে দেওয়া হয়েছে। তারা এই 22 তারিখের মধ্যে কি দাঁড়ায় আমাদের সেটার উপর নির্ভর করতে হবে। তারা একদিন এক কথা বলে, এদের সব কথাকে পাত্তাও দিতে পারি না, আবার এদেরকে অবহেলাও করতে পারি না। বাট আমি আস্থা রাখতে চাই ডক্টর ইউনূসের প্রতি। উনি যে কথা দিয়েছেন, উনি যাতে উনার কথাটা রাখেন। ফেব্রুয়ারিতে যদি ইলেকশনটা দিয়ে উনি জাতিকে রক্ষা করেন এই ক্যাওয়াজ থেকে, আমরা সবাই খুশি হব। কারণ রাজনৈতিক দলগুলোর সবকিছু এক বিষয়ে হবে তা না, ওনাকেও এখানে পদক্ষেপ নিতে হবে, তাদেরকে বুঝাতে হবে। এবং যে জিনিস ওনারা করতে চাচ্ছেন, যে একটা অন্যায় অগণতান্ত্রিক যে বিষয়টা এখানে সংযোগ করতে চাচ্ছেন, সংবিধানের উপরে গিয়ে আপনার সনদকে প্রাধান্য দেওয়া, এবং এটার বিরুদ্ধে কেউ চ্যালেঞ্জ দিতে পারবে না, আদালতে যেতে পারবে না। এবং এটা রেফারেন্স খুঁজতেছেন ইয়েদের, কোর্টের। কোর্ট কি রেফারেন্স দেবে? কোর্ট তো উনার কথায় চলে। এই কোর্টের কি আছে? মানুষ কি কোর্টের উপর কোনো আস্থা রেখেছে? কোর্ট তো একটা নিরীহ রিকশাওয়ালাকে বলে দিল যে সন্ত্রাসে জড়িত, তাকে জেলে দিয়ে দিল।
আবার 2 দিন পরে মানুষ যখন ছি ছি করলো তখন ওই ছেলেকে আবার মুক্তি দিয়ে দিচ্ছে। তাহলে কোর্ট কি নিজের বিবেকে কিছু করে? সবকিছু তো আমরা দেখছি যে রাষ্ট্রের ইচ্ছায় করতেছে। তো রাষ্ট্রের ইচ্ছায় যেখানে হয় সেখানে কোর্টের উপর নির্ভর করে যে সবকিছু হয়ে যাবে, আমরা সেটা সেটা আমরা চাই না। আমরা আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই সরকার নিজের নিজের বিবেক খাটিয়ে এমন একটা কিছু করুক যেখানে এই যে যেখানে নির্বাচন প্রতিবন্ধকতা না হয়, যেখানে সংবিধানের উপরে অন্য কিছু যাতে স্থান না পায়। আমরা দেখেছি অতীতেও সংবিধানকে লঙ্ঘন করে অনেক ইনডেমনিটি দিয়ে অনেক কিছু করা হয়েছে, কিন্তু আখেরে এগুলা টিকে না। এগুলার উপর প্রশ্ন সাপেক্ষ হয়। আবার যখন ক্ষমতা পরিবর্তন হয় তখন যারা এগুলো করেছিল সেই রেফারেন্স দেওয়ার জন্য সেই কোর্টই আবার ব্যবহার করা হয়। সেই কোর্টই বলে যে এটা একটা অবৈধ, এটা অগণতান্ত্রিক, এবং এটা এটা সত্যিকার অর্থে অগণতান্ত্রিক। আমি কেন কেন বিষয়ে চ্যালেঞ্জ করার জন্য কোর্টে যেতে পারবো না? আমি কেন সংবিধানের উপরে এমন কোন সনদ তৈরি করছি যেটাতে রাষ্ট্রের সবার কোনো অনুমোদনই নাই? যেটা যেটা আমি এটাকে অনুমোদন তবুও বলতাম যদি সেটা আগামী সংসদে গিয়ে অনুমোদিত হতো। একটা অনির্বাচিত কিছু লোক যা ইচ্ছা তা করে দিল, সামনের সংসদের উপরে কোনো ভরসা নাই যে সংসদ এটা পাশ করে দেবে। এটা কোন ধরনের রাষ্ট্র? কোন ধরনের আইন তৈরি হবে? তারা কি ধরনের আইন চাচ্ছে সেটা তো সহজে অনুমেয়। সেটাই এখন মানে এই প্রশ্নটা রেখে শেষ করি যে 1 মাস সময় বাড়ানো হয়েছে, 1 মাসের মধ্যে জানা যাবে যে আসলে ঐক্যমত হচ্ছে নাকি অনৈক্য আরো প্রবল হচ্ছে। আর ঐক্যমত না হলে কি হবে, নির্বাচনে অংশগ্রহণ করবে না কেউ কেউ, এরকমটাও বলছেন যে ঐক্যমত না হলে নির্বাচন হবে না, নির্বাচনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তেমনটিও বলছেন। অতএব দেখার আছে অনেক কিছু, সামনের 1 মাসে হয়তো অনেক কিছু স্পষ্ট হবে অথবা হয়তো হবে না। অনেক ধন্যবাদ, আজকের মতো শেষ করছি। জনাব আনিস আলমগীর অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আবু আলম শহীদ খান, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আইবিটিভি ইউএস এর নিয়মিত আয়োজন রাজনীতির এপিট ওপিট থেকে।